নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন রাজেশ দত্তর কলমে একটি দুর্দান্ত ট্রেজার হান্ট অ্যাডভেঞ্চারের গল্প। রাজেশ দত্ত লেখা এর আগে প্রবালদার নানান অ্যাডভেঞ্চারের গল্প আপনারা দারুণ উপভোগ করেছেন। আশা করি এই গল্পটিও আপনাদের খুবই ভালো লাগবে। গল্প পাঠে রাজদীপ চক্রবর্তী, রিকের ভূমিকায় ইন্দ্রনীল কুমার, সুমিতের ভূমিকায় সুদীপ্ত সরকার, পায়েলের ভূমিকায় আয়ুষী ব্যানার্জি, রিকের কাকুর ভূমিকায় জয় ভট্টাচার্য, মৃণালবাবু ও মনুর ভূমিকায় মৃন্ময় মান্না, মা ও অ্যাগনেসের ভূমিকায় মৌসুমী চক্রবর্তী, আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন। পিনাকি সেন বরাবরই বেশ অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। বিয়ে থা করেননি, কারণ উনি প্রায় 20 বছর হলো ঘর ছাড়া। ভারতবর্ষে বিভিন্ন জঙ্গলে জঙ্গলে ঘুরে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করা ওনার পেশা আর একমাত্র নেশা। যখন উনি শেষবারের মতন বাড়ি ছাড়েন, তখন ওনার প্রিয় ভাইপো রিক সবে 5 বছরের। পিনাকিবাবু চাইতেন রিকও ওনার মতো অ্যাডভেঞ্চার প্রিয় হোক, তাই মাঝে মধ্যেই রিককে ওনার বিভিন্ন জঙ্গলের অভিজ্ঞতা জানিয়ে চিঠি লেখেন, ছবি পাঠান। রিক সেন ভীষণ বুদ্ধিদীপ্ত, অঙ্কের দারুণ তুখর। জীবনে ওর দুটোই শখ, কাকার মতো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করবে, তাও আফ্রিকার জঙ্গলে, আর যত রকমের অ্যাডভেঞ্চার স্পোর্টস যেমন বাঞ্জি জাম্পিং, রিভার রাফটিং, স্কুবা ডাইভিং ইত্যাদি এইসব করবে। বই পড়ার ভীষণ শখ। প্রিয় লেখক মাইকেল ক্রিকটন। এমসিএ কমপ্লিট করে এখন একটা কম্পিউটার সেন্টারে পার্ট টাইম টিচার। প্রিয় বন্ধু সুমিত, আর সম্প্রতি এক প্রিয় বান্ধবীও হয়েছে, পায়েল। সুমিত লাহা রিকের স্কুল ফ্রেন্ড, একটু ভীতু প্রকৃতির। পড়াশোনায় বেশ ভালো, সরকারি চাকরির জন্য নানা পরীক্ষা দিয়ে বেড়ায়, সাথে 2 ছাত্র পড়ায়। সময় পেলেই গোয়েন্দা কাহিনী পড়ে। প্রিয় গোয়েন্দা আগাথা ক্রিস্টির হারকিউল পয়রো। পায়েল দত্ত, রিক যেখানে কম্পিউটার শেখায় ওখানে কম্পিউটার শেখে। বাবা পুলিশে চাকরি করে, বেশ ডানপিটে স্বভাবের। পাড়ায় একটা ছেলে টোন করেছিল একবার, তাকে ধরে এমন মার মেরেছিল যে দেখা হলেই ছেলেটা দিদি বলে। রিক নিজের ঘরে বসে টিভি দেখছিল। অ্যাডভেঞ্চার চ্যানেলে রক ক্লাইম্বিং এর ওপর একটা ডকুমেন্টারি চলছে, বেশ মন দিয়ে দেখছিল। রিকের মা চা, টোস্ট আর অমলেট নিয়ে ঘরে ঢুকে একটা সাদা খাম এগিয়ে দিয়ে বলল, এই নে কাকুর চিঠি, আর ব্রেকফাস্টটা খেয়ে নে, চাটা নইলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। রিক প্রায় লাফিয়ে উঠে কাকুর চিঠিটা ছিনিয়ে নিয়ে পড়তে লাগলো। চিঠিটা ঠিক এই রকম। স্নেহের রিক, আশা করি তোমরা ভালো আছো। আমি ঠিক এই মুহূর্তে ওই জিম করবেট ন্যাশনাল পার্কে আছি। আজ অনেক কষ্টে ওই টাইগার সাইটিং হয়েছে, বেশ কত ভালো ফটোও তুলেছি। পরের চিঠির সঙ্গে অবশ্যই পাঠাবো। আমি তোমার সব খবরই রাখি। আজ তোমার একটা কাজ দেব, আমার বিশ্বাস তুমি কাজটা পারবে। যদি পারো তাহলে আমার সঙ্গে সামনের মাসে সেরেঙ্গেটি যেতে পারো। একটা সাংকেতিক ধাঁধা পাঠালাম, বাকি আর কিছু বলবো না। 16 কলায় পূর্ণ যেদিন, বেহুলার ঘাট, বুড়ো গাছের পড়বে ছায়া, সুন্দরী সে গাছ। উত্তরে যাও 480, পূবে 7891, বাঘের ঘরে ঘোগের বাসা, খুলবে বরাত। আমি ঠিক সময় মতো তোমার সাথে যোগাযোগ করব। ভালো থেকো, আশীর্বাদ সহ, কাকু। রিক এক চুমুকে চাটা শেষ করে সুমিতকে ফোন করলো। হ্যালো, তুই কি করছিস? আমি এক্ষুনি আসছি তোর বাড়ি, দাঁড়া। কেন, কি হয়েছে? বাড়িতেই আছি। রিকের বাড়ির ঠিক 2 বাড়ি পরেই সুমিতের বাড়ি। রিক সোজা সুমিতের ঘরে উপস্থিত হয়ে বলল,
কাকুর চিঠি একটা কাজ দিয়েছে, করতে পারলেই সেরেঙ্গেটি নিয়ে যাবে বলেছে। সুমিত বেজার মুখ করে বলল, ধুর, তোর সেই কাকু যাকে তুই 20 বছর আগে দেখেছিলিস, আর কি শুধু চিঠি দেয়। আমি ভাবলাম বুঝি লটারি ফটারি কিছু পেয়েছিস বুঝি। ধরেই নে না লটারি। বলে চিঠিটা সুমিতকে দিল। সুমিত চিঠিটা পড়ে থরমর করে উঠে বসে বলল, আরে এ তো কোনো গুপ্তধনের ব্যাপার মনে হচ্ছে। দাঁড়া দাঁড়া, একটু কাল্টিভেট করতে দে। দেখ, শেষ লাইনটাতে স্পষ্ট যে এটা গুপ্তধন। খুলবে বরাত। তাই তো বলছি। ওরা দুজন ধাঁধাটা বারবার পড়তে লাগলো। সুমিত বলল, রয়্যাল বেঙ্গল রহস্যতে এরকম একটা ধাঁধা পড়েছিলাম। 16 কলায় পূর্ণ মানে? আরে পূর্ণিমা, চাঁদ 16 কলায় পূর্ণ হয় পূর্ণিমার দিন, বুঝলি? গুড, তার মানে পূর্ণিমার রাতে। কিন্তু বেহুলার ঘাট বলতে? সুমিতের মা এসে জিজ্ঞাসা করলো যে ওরা চা খাবে কিনা। সুমিত বলল, হ্যাঁ খাবে খাবে, তুমি চট করে 2 কাপ চা দাও তো। এরপর সুমিত রিককে বলল, আচ্ছা, বেহুলার ঘাটটায় পরে আসছি। এই লাইনটা দেখ, সুন্দরী সে গাছ। আর এই লাইনটা দেখ, বাঘের ঘরে ঘোগের বাসা। আচ্ছা, বাঘের ঘর বলতে কি বুঝিস? জঙ্গল। আর সুন্দরী গাছের জঙ্গল যদি হয়? সুন্দরবন। এক্সিলেন্ট। তাহলে দাঁড়ালো এই, সুন্দরবনে ওই বেহুলা ঘাটের কাছে পূর্ণিমার রাতে একটা বুড়ো সুন্দরী গাছের ছায়া যেখানে পড়বে, সেখান থেকে ওই 480 আর 7, 8, 9, 1 এর একটা ক্যালকুলেশন করলেই একটা কিছুর বাসা আছে ওখানে, আর সেখানেই হয়তো গুপ্তধন পাওয়া যাবে। সুন্দরবনে বেহুলার ঘাট বলে কিছু আছে কিনা সেটা দেখতে হবে। এই কম্পিউটারটা খুলতো। সুমিত কম্পিউটারটা অন করতে করতেই পায়েলের ফোন এলো। রিক বলল, তুমি এখনই একবার সুমিতের বাড়ি এসো, জরুরি দরকার আছে। পায়েল পাশের পাড়ায় থাকে, ওর আসতে আধ ঘন্টা মতন লাগলো। ততক্ষণে রিক গুগলে বেহুলা ঘাট সুন্দরবন বলে সার্চ করে দিয়েছে। তারপর কিছুক্ষণ মন দিয়ে পড়াশোনা করে চেঁচিয়ে উঠল, ইউরিকা, পেয়েছি। কি পেলি? দাঁড়া, আগে পায়েলকে আসতে দে। বলে রিক চায়ে একটা চুমুক দিয়ে বেশ তৃপ্তির হাসি আসলো। পায়েল আসতেই রিক পুরো ব্যাপারটা ব্রিফ করলো। তারপর বলল, প্রথমেই বলি, বেহুলার ঘাট বলে কোনো জায়গা নেই, কিন্তু একটা আর্টিকেল পড়ার পর জিনিসটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। একটা পৌরাণিক গল্প শুনতে হবে। বলে রিক চায়ে চুমুক দিয়ে আবার বলতে লাগলো, লক্ষিন্দরের সাপে কাটা দেহ নিয়ে বেহুলা যখন ভেলায় ভেসে স্বর্গে যাচ্ছে স্বামীর প্রাণ ফেরানোর জন্য, তখন এক ধোপানিকে দেখল সে ঘাটে কাপড় কাচ্ছে, আর তার দুষ্টু ছেলে তাকে খুব বিরক্ত করছে। তখন ধোপানি একটু জল নিয়ে তার গায়ে ছিটিয়ে দিতেই ছেলেটা অজ্ঞান হয়ে গেল। তারপর ধোপানি কাজ ছেড়ে কি একটা মন্ত্র বলল, আর ছেলেটার জ্ঞান ফিরে এলো। বেহুলার মনে হলো এই ধোপানি এই মন্ত্রটা জানে, সেই মন্ত্র বলেই সে তার ছেলের জ্ঞান ফিরিয়ে দিল। এই মন্ত্রটাতেই হয়তো ওর স্বামীরও প্রাণ ফিরিয়ে দিতে পারে সে। সেই ভেবে সে বেহুলার ওই ঘাটে নামলো। বাস, বেহুলার কি হলো আর জানার দরকার নেই। গুগল বলছে ওই ঘাটটার নাম নেতা ধোপানির ঘাট, যেটা বঙ্গোপসাগরের একদম কাছে, সুন্দরবনের একদম কোর এরিয়া। ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, টুরিস্টরাও যায়। একটা 400 বছরের পুরনো শিব মন্দিরও আছে ওখানে। অতএব আমাদের সুন্দরবনের নেতা ধোপানির ঘাটে যেতে হচ্ছে গুপ্তধনের সন্ধানে। পায়েলকে নিয়ে একটু সমস্যা হলো বটে, কিন্তু ওর বাবাকে ঠিক ম্যানেজ করে নিল। ওরা কেউই বাড়িতে গুপ্তধনের ব্যাপারটা বলল না। যাবার দিন ঠিক হলো শুক্রবার, কারণ শনিবার পূর্ণিমা। ওয়েবসাইট ঘেঁটে ওয়াইল্ড ডেল্টা বলে একটা সুন্দরবন ট্যুরিজম কোম্পানির সাথে কথা বলল রিক। 2 রাত্রি 3 দিনের প্যাকেজ, তাও হাউস বোটে বুক করলো। প্যাকেজটা বেশ খরচা সাপেক্ষ, কিন্তু পায়েলের বাবা বললেন, আরে টাকা পয়সা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না।
রিকের হাউসবোটে যাওয়ার প্রধান কারণ হলো ওই হাউসবোটে সমস্ত রকম মডার্ন ব্যবস্থা আছে, যেমন স্পটার, বাইনোকুলার, জিপিএস ট্র্যাকার, স্যাটেলাইট ফোন, ওয়াকি টকি, ইন্টারনেট কানেকশন, ওয়াইফাই, এছাড়াও এসি 3টে রুম উইথ অ্যাটাচ বাথ। আগামীকাল রিক, পায়েল আর সুমিতের সুন্দরবন যাওয়ার কথা, তাই ওরা সকালে রিকের বাড়ি এসছে কে কি নেবে, কিভাবে কোথায় যাওয়া যাবে তারই একটা ফাইনাল প্ল্যানিং এর জন্য। রিকের মা একটা সাদা খাম রিকের হাতে দিয়ে বললেন, এই নে কাকুর চিঠি। কি ব্যাপার, এত ঘন ঘন চিঠি দিচ্ছে যে ঠাকুরপো? রিকের মা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর রিক দরজাটা বন্ধ করলো, তারপর পড়তে শুরু করলো। স্নেহের রিক, আমি জানি তুমি এতক্ষণে জায়গাটা স্পষ্ট করে ফেলেছ। শুধু এটুকুই বলার, যতটা সহজ ভাবছ ততটা কিন্তু নয়। তোমার বুদ্ধি আর সাহস এই দুটোরই পরীক্ষা তোমার সামনে। সাবধানতা অবলম্বন করো। ধাঁধার 5ম আর 6ষ্ঠ লাইনটাকে খুব হালকাভাবে নিও না। আশীর্বাদ সহ, কাকু। রিক ধাঁধার 5ম আর 6ষ্ঠ লাইনটা একবার আবার পড়ল। উত্তরে যাও 480, পূর্বে 789-1। রিক, আমার মনে হয় ওই 2 লাইনে একটা অঙ্ক আছে, সেটা খুঁজে বার করতে হবে। আমরা বরং হাউসবোটে উঠে 3 জনে মিলে অঙ্কটা সলিউশন খুঁজব। ওরা প্রথমবার সুন্দরবন যাচ্ছে, সাথে একটা রোমাঞ্চকর মিশন, তাই সবাই বেশ উত্তেজিত। সকাল 8টায় গাড়ি এলো রিকের বাড়ি। রিক মা বাবাকে প্রণাম করে বেরিয়ে পড়ল। সুমিত আর পায়েল অধীর আগ্রহে অপেক্ষা করছিল গাড়ির জন্য। পায়েলের বাবা বললেন, রিক, কোনো অসুবিধা হলে কোষাবা থানার বড়বাবু পালান মণ্ডল আমার বিশিষ্ট বন্ধু, পায়েলকে নম্বরও দিয়েছি, ওনার সাথে যোগাযোগ করে নিও। রিক বলল, নিশ্চয়ই কাকু, আপনি চিন্তা করবেন না। গাড়ি এগিয়ে চলল ক্যানিং এর দিকে। ক্যানিং পৌঁছতে 2 ঘন্টার মতন সময় লাগলো। রাস্তায় এক জায়গায় মিষ্টির দোকান থেকে কচুরি তরকারি আর গরম জিলিপি খেয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছিল ওরা। ক্যানিং ব্রিজ ক্রস করে একটা ভাঙাচোরা রাস্তা দিয়ে গাড়ি চলতে লাগলো। রিক ড্রাইভারকে জিজ্ঞাসা করলো, কতক্ষণ লাগবে? ড্রাইভার বলল, ওই আধ ঘন্টা মতন আরো সময় লাগবে গদখালি পৌঁছতে। গদখালি পৌঁছতেই দুটো ছেলে ওয়াইল্ড ডেল্টা লেখা টি শার্ট পরে ওদের দিকে এগিয়ে এসে নমস্কার করে বলল, আপনারা এগিয়ে যান, আমরা আপনাদের লাগেজ নিয়ে আসছি। লঞ্চ ঘাটে যেতেই ওয়াইল্ড ডেল্টার কর্ণধারে এসে বললেন, নমস্কার, আমার নাম মৃণাল মণ্ডল, আপনাদের ট্যুর কোঅর্ডিনেটর। একটা কথা বলার ছিল, আপনাদের তো 2টো রুম বুক ছিল, কিন্তু আজ সকালে এক ফরেনার দম্পতি ন্যাশনাল জিওগ্রাফি ফটোগ্রাফার, ওরা ওই আর একটা যে রুম ছিল না সেটা বুক করেছে। তাতে আপনাদের কোনো অসুবিধা হবে না আশা করি। আসুন আলাপ করিয়ে দিই। বলে মৃণাল বাবু ওদের সাথে একটা ছোট ভটভটি নৌকার দিকে নিয়ে চললেন। পায়েল বলল, হিমা, এটা হাউসবোট? আরে না না ম্যাডাম, ওই দেখুন দূরে যে বোটটা দাঁড়িয়ে আছে না, ওইটা হলো আপনাদের হাউস বোট। আসলে এত বড় বোট এখানে তো আনা যায় না, কারণ এদিকে তো চড়া পড়ে আছে, তাই ওটা নদীর মাঝামাঝি রাখা আছে। ভটভটিতে একজন আমেরিকান মহিলা একটা লাল হাত কাটা গেঞ্জি, বারমুডা, সানগ্লাস, হ্যাট আর হাতে বেশ বড় একটা প্রফেশনাল ক্যামেরা, আর ওনার পার্টনার বেশ স্বাস্থ্যবান, ফ্রেঞ্চ কাট দাড়ি, সাদা টি শার্ট আর বারমুডা পরা। ওদের দেখেই মহিলা বললেন, Hi, this is Agnes and this is my friend Harry. রিক, পায়েল আর সুমিত আলাপ সারল। রিক হ্যারির দিকে ভালো করে দেখল। ও খেয়াল করলো হ্যারির বাঁ হাতের কনুয়ের নিচ থেকে কবজি পর্যন্ত একটা বিশাল দাগ, মনে হয় কোনো বন্য জন্তুর আঁচড়ের দাগ। সুমিত মৃণালবাবুকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, এই নদীটার নাম কি? বিদ্যা। আরে এগুলো সবই শাখা নদী, কোথাও পিয়ালি, কোথাও মাতলা, সবই ওই গঙ্গার অংশ। হাউসবোটে পৌঁছে ওদের মন ভরে গেল ব্যবস্থাপনা দেখে। সুসজ্জিত দারুণ একটা ডেক, মনে হয় ওদের ছুটি দারুণ কাটবে। হাউসবোট একটু গিয়েই একটা ঘাটে দাঁড়ালো। মৃণালবাবু বললেন, এই জায়গাটার নাম গোসাবা। এটাই হলো সমস্ত সুন্দরবনের যাকে বলে ওই বড় বাজার। চলুন, ওই সামনেই স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেবের বাংলো, ওটা একটু দেখে আসি। সবাই মৃণালবাবুর সাথে বাংলোর দিকে চলল।
খানিক গিয়ে একটা কাঠের বাড়ি দেখিয়ে উনি বললেন, এটাই স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেবের বাংলো। 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুর একবার গোসাবায় এসেছিলেন, আর ওনার জন্যই এই বাংলোটা বানানো হয়। একটা অদ্ভুত ব্যাপার দেখুন, এই সুন্দরবনে এত বড় বড় ঝড় এসেছে, তার মধ্যে আয়লা অন্যতম। প্রচুর ক্ষয়ক্ষতি সব জায়গায় হয়েছে, কিন্তু এই সামান্য কাঠের বাংলোর কোনো ক্ষতি হয়নি। কারণ এই বাংলোটা এমন ভাবে বানানো যে যত জোরেই হাওয়া দিক না কেন, ঠিক হাওয়া পাস হয়ে যাবে, বাংলোর কোনো ক্ষতি হবে না। অ্যাগনেস আর হ্যারি দুজনে ক্যামেরা নিয়ে ফটো তুলতে ব্যস্ত। আজ আমরা সজনেখালি থেকে এই পারমিশনটা করাবো, সেই সময় আপনারা ওখানে একটু ঘুরে নেবেন। একটা মিউজিয়াম আছে, ওয়াচ টাওয়ারও আছে। কাল সকাল সকাল বেরিয়ে দোবাকি হয়ে নেতি ধোপানি। বলছি, রাতে আমরা কি ওখানেই থাকবো? বাবা রে, বাঘের পেটে যাওয়ার ইচ্ছা আছে বুঝি? ওখান থেকে 3টের মধ্যে বেরিয়ে পড়তে না পারলে বিপদের শেষ নেই। ওটা কোর এরিয়া। বাংলো দেখে ওরা আবার বোটে গিয়ে উঠল। বোটটা বেশ বড়, ডেকে সোফা পাতা। ওরা 3জন সোফায় গিয়ে বসলো। হ্যারি অমিতাভ ঘোষের লেখা দ্য হ্যাংরি টাইড বইটা নিয়ে একটা সোফায় বসে পড়তে লাগলো। বোট চলেছে সজনেখালির দিকে। নদীর দুপাশে সুন্দরবনের গ্রাম আর তাদের জীবনযাত্রা দেখতে দেখতে চলেছে ওরা। মৃণালবাবু এসে বললেন, লাঞ্চ রেডি, খেয়ে নিন। একটু পরেই আমরা সজনেখালি পৌঁছে যাব। সরু চালের ভাত, ডাল, আলু ভাজা আর সঙ্গে বাগদা চিংড়ির মালাইকারি দিয়ে লাঞ্চ সারতে সারতেই বোট সজনেখালি পৌঁছে গেল। মৃণালবাবু সবাইকার নাম ঠিকানা লিখে লিখে বললেন, আপনারা ঘুরুন, এই ওদিকে ওয়াচ টাওয়ারটাও একবার দেখে আসুন, আমি এদিকের কাজ সারি। রিক এবার সুমিতার পায়েলকে বলল, আচ্ছা, আমরা যদি 3টের মধ্যে নেতা দোপানি ঘাট থেকে বেরিয়ে পড়ি, তাহলে তো আর আমাদের গুপ্তধন খোঁজা হবে না, কারণ ফর্মুলা বলছে চাঁদের আলোর দরকার পড়বে। তাহলে উপায়? আচ্ছা, আমরা যদি নেমে যাই আর না উঠি বোটে? ব্যাড আইডিয়া। এমন কিছু করতে হবে যাতে হাউস বোটটাও সারা রাত থাকে। সজনেখালি বেশ সুন্দর সাজানো গোছানো জায়গা। একটা বেশ বড় পুকুর আছে, ওতে নাকি 2টো বড় কুমির আছে। কুমিরের দেখা পাওয়া গেল না ঠিকই, তবে প্রচুর বাঁদরকে বাঁদরামি করতে দেখা গেল। ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টারে অনেক মডেল আর সুন্দরবনের ফ্লোরা ফনা সম্বন্ধে প্রচুর ইনফরমেশন নিয়ে ওরা সোজা ওয়াচ টাওয়ারে উঠল। অ্যাগনেস আর হ্যারি ফটোগ্রাফিতে ব্যস্ত। টাওয়ার থেকে অনেক দূর পর্যন্ত জঙ্গলটা দেখা যাচ্ছে। সুন্দরী গাছের বনের মাঝে একটা জলাশয় দেখা যাচ্ছে। ওই জলাশয়ে বন্য প্রাণীরা জল খেতে আসে, কারণ মিষ্টি জল একমাত্র এই জলাশয়ে পাওয়া যায়। রিককে বেশ চিন্তিত লাগছে। ও কালকে ব্যাপারটা নিয়ে বেশ মন দিয়ে ভাবছে। হঠাৎ পায়েল বলল, ওই দেখ, একটা হরিণ। সত্যি, দূরে একটা হরিণ গাছের পাতা খাচ্ছে। মৃণালবাবু সজনেখালি থেকে ওদের হ্যাপি জার্নি বলে বিদায় নিলেন। ওনার পরিবর্তে এক গাইড এলো, ওর নাম মনু পান। এখন সজনেখালি থেকে নিয়ম হয়েছে গাইড ছাড়া জঙ্গলে প্রবেশ নিষেধ। প্রায় 5টা বাজে। ওদের বোট চলল জটিরামপুর বার্ড স্যাংচুয়ারির দিকে। মনু বলল, এই সন্ধ্যের সময় ওখানে প্রচুর পাখি আসে। এইসব পাখি সচরাচর সারা বছর দেখা যায় না। জটিরামপুরে এসে হাউস বোটের ইঞ্জিন বন্ধ করে অপেক্ষায় রইল সবাই। অ্যাগনেস আর হ্যারি ট্রাইপড ফিট করে জুম লেন্স দিয়ে ফোকাস করছে। পায়েল বাইনোকুলারে চোখ লাগিয়ে হঠাৎ চিৎকার করে উঠল, ওই দেখ, লাল ঠোঁট মাছরাঙা। আর ওই চিৎকারে এক ঝাঁক পার্পল সানবার্ড উড়ে চলে গেল। মনু বলল, ম্যাডাম কথা বলবেন না, তাহলে কিছুই দেখা যাবে না। একটা ব্ল্যাক ক্যাপড কিংফিশার, 2টো সোয়াম ফ্যালকন আর গোটা কতক এগরেটস দেখা মিলল। সুন্দরী গাছের জঙ্গলে হঠাৎ যেন সূর্যটা হারিয়ে গেল। হাউস বোট এগিয়ে চলল পাখিরালার দিকে। সুন্দরবন যারা বেড়াতে আসে তাদের হোটেলগুলো মোটামুটি সব পাখিরালাতেই হয়। ওখানে প্রচুর দোকানপাট, দুনিয়া টুরিস্টের ভিড়। কিছুক্ষণ ওখানে কাটানোর পর বোট নদীর ঠিক মাঝামাঝি নোঙর করল। একদিকে সজনেখালি টাইগার রিজার্ভ আর একদিকে দয়াপুর গ্রাম।
আকাশে বেশ বড়সড় চাঁদ উঠেছে। জ্যোৎস্নার আলোয় চারিদিক যেন ঝিকমিক করছে। পায়েল, রিক আর সুমিত ডেকের ওপর খানিকক্ষণ কাটিয়ে ঘরে গেল। রিক বলল, তাহলে আমাদের অভিযান কাল থেকেই শুরু। প্রথম কথা হলো বোটটাকে নেতাদোপানির ঘাটে কিভাবে আটকানো যায়। একটা উপায় আছে, যদি বোট খারাপ হয়ে যায়। ঠিক, একদম ঠিক, কিন্তু কিভাবে? গুড আইডিয়া। সেটা করতে হবে ইঞ্জিন রুমে ঢুকে পাইপ খুলে দিতে হবে। খুব কায়দা করে করতে হবে কাজটা। পায়েল, তুমি বোটের ছেলেগুলোকে কোনোভাবে আটকাবে, আর সুমিত, তুই অ্যাগনেস আর হ্যারিকে ইঞ্জিন রুমে আসতে দিবি না। বাকিটা আমি বুঝে নেব। যদি আমাদের অন্য বোটে করে ফিরিয়ে দেয়? আমরা ইচ্ছা করেই একটু বেশি সময় নষ্ট করব, যাতে সব বোট বেরিয়ে যায়। তারপরেই আমরা আমাদের অপারেশন করব। বেশ, তাহলে চল 5 আর 6 নম্বর লাইনের অঙ্কটা করার চেষ্টা করি। তিনজনেই কাগজ, পেন, ল্যাপটপ নিয়ে 480 আর 7891 লিখে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে লাগলো। রিক বলল, উত্তরে 480। কি এটা? এককটাই বা কি? পা, হাত, ফুট, মিটার কিছুই তো বলা নেই। পূর্বেও সেই একই 7, 8, 9, 1। অথচ কাকু বলে দিয়েছে এই 2 লাইনের মধ্যেই সব আছে। ভাবতেই হবে এটা। রাতের খাবার চিকেন আর রুটি খেয়ে ডেকে দাঁড়িয়ে ওরা বেশ চিন্তা করতে লাগলো। প্রথমত ভয়ানক জঙ্গল, মানুষ খেকো বাঘ, তার উপর বোট খারাপ, কোর এরিয়াতে সবশেষে গুপ্তধন। সুমিত বলল, আচ্ছা, গুপ্তধন যদি না পাওয়া যায়, মানে কাকু যদি মিথ্যা বলে থাকেন? সেটা হবে না। গুপ্তধন নিশ্চয়ই আছে। কাকু এতটা মজা করবেন আমার সাথে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। কাকু যদি জানে গুপ্তধন কোথায় আছে, তাহলে উনি নিজে কেন নেননি? তোমায় কেন এই হেয়ালি করে চিঠি দিলেন? মনে হয় কাকু দেখতে চাইছেন আমি কতটা কাকুর মনের মতো হতে পেরেছি। আমার বুদ্ধি, আমার সাহস, ঝুঁকি নেওয়ার ক্ষমতা কতখানি হয়েছে সেটাই কাকু দেখতে চাইছে। আর এগুলো থাকলে তবেই একজন ভালো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হওয়া যায়, বুঝলে? তাই ধরে নাও এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ। অনেক রাত অবধি রিক খাতা পেন নিয়ে ক্যালকুলেশন করলো। সুমিত পাশে ঘুমিয়ে গেছে, পায়েল নিজের ঘরে ঘুমোচ্ছে। ব্রেকফাস্ট টেবিলে বসে পায়েল বলল, কি গো, কাল কিছু পেলে? রিকের মুখটা বেশ গম্ভীর, মনে হয় কিছু একটা ভাবছে। পায়েল দ্বিতীয়বার জিজ্ঞাসা করতে বলল, না, ঠিক ধরতে পারছি না ব্যাপারটা। 4, 8, 0 আর 7, 8, 9, 1কে নানান ভাবে চেষ্টা করেও কোনো দিশা খুঁজে পাচ্ছি না। তাহলে কি আমরা হেরে গেলাম? তা নয়, আমাদের আগে স্পটে পৌঁছে ভালো করে জায়গাটা ইন্সপেক্ট করতে হবে। কিন্তু এত রেস্ট্রিকশনের মাঝে এত বড় জঙ্গল কিভাবে খুঁজবো? কিছুই বুঝতে পারছি না। বোটের ক্যাপ্টেন শ্রীধর বড়াল এসে বলল, আমরা আর আধ ঘন্টার মধ্যে রওনা দেব। ভাটা পড়ার শুরুতেই আমরা যদি বেরিয়ে পড়ি, তাহলে ভাটার টানে তাড়াতাড়ি পৌঁছে যাব। পায়েল বলল, আমরা আজ কোথায় কোথায় যাব? শ্রীধর বলল, প্রথমে সুদর্ণখালি, তারপর দোবাকি, আর সবশেষে নেতিদোপানি। বোট নোঙর তুলে চলা শুরু করলো সুদর্ণখালির দিকে। ব্রেকফাস্টে লুচি, তরকারি আর মিষ্টি খেয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে চলল ওরা। একটু পর মনু এসে বলল, ওই দেখুন, জঙ্গলের বাইরে কেমন জাল দিয়ে ঘেরা। সব জায়গায় কিন্তু জাল দেওয়া নেই, ঠিক লোকালয়ের উল্টো দিকেই এমন জালের ব্যবস্থা করা। এই জাল এতই পলকা, এটা ছিঁড়ে বাঘ অনায়াসে চলে আসতে পারে, কিন্তু ওরা আসে না। এটা একটা মেন্টাল ব্যারিয়ার। বাঘ জাল দেখলেই ভয় পায়। অ্যাগনেস আর হ্যারি ওদের কাজে ব্যস্ত। ক্যাপ্টেন শ্রীধর হঠাৎ বোটটা বন্ধ করে দিয়ে আঙুল তুলে জঙ্গলের দিকে দেখালো। ওরা সবাই অবাক হয়ে দেখলো একটা বিরাট কুমির হাঁ করে কাদামাটির ওপর মরার মতন শুয়ে আছে, একটুও নড়াচড়া করছে না। একটা ছোট্ট পাখি কুমিরের দাঁতের ওপর বসে দাঁতের ফাঁক থেকে কি যেন খাচ্ছে। মনু বলল, এটা কুমির করে থাকে। কিছু খাবার খাওয়ার পরে দাঁতের ফাঁকে খাবার আটকে গেলে পাখিদের টুথপিকের মতো ব্যবহার করে।
খানিক যাওয়ার পর সুধন্য খালি এলো। রিক বলল, তোমরা ঘুরে এসো, আমি ঘরেই আছি, একটু ভাবতে হবে। পায়েল আর সুমিত মনুর সঙ্গে ওয়াচ টাওয়ারে গেল। ফেরার সময় একটা মন্দিরের সামনে দাঁড়িয়ে বলল, এই ঠাকুরের নাম জানেন? সুমিত আর পায়েল দুজনেই মাথা নেড়ে না বলল। ঠাকুরটা অনেকটা লক্ষ্মী কিংবা সরস্বতীর মতোই, কিন্তু বাঘের পিঠে বসা। ডান পাশে একটা ছোট ছেলের মূর্তি আর বাঁ পাশে একটা রাজপুত্রের মতন লোক গদা নিয়ে দাঁড়িয়ে। বেশ অদ্ভুত ঠাকুর, আগে দেখা যায়নি এরম। মনু বলল, উনি বনো বিবি। বাঘটার নাম দক্ষিণ রায়। ডান পাশে যে বাচ্চাটা আছে ওর নাম দুঃখে, আর বাঁ পাশে শাহু জঙ্গুলি। এর একটা গল্প আছে। বনো বিবি হলেন মুসলিম, শাহু জঙ্গুলি হলো ওনার ভাই। তো হিন্দু মুসলিম উভয়ই ওনাকে পুজো করে জঙ্গলে মধু ভাঙতে যাওয়ার সময়। তো দক্ষিণ রায় হলো এমন এক মানুষ খেকো বাঘ যে গোটা সুন্দরবন দাপিয়ে বেড়ায়, মানুষের প্রাণ অতিষ্ঠ করে তোলে। একদিন ধনাই আর মনাই তাদের ভাইপো দুঃখীকে নিয়ে জঙ্গলে মধু ভাঙতে গেল। তারপর মধু না পেয়ে খিদের চোটে ঘুমিয়ে পড়ল নৌকায়। এমন সময় দক্ষিণ রায় মনাইকে স্বপ্ন দিল যে তোরা আমায় স্মরণ না করে আমার এলাকায় প্রবেশ করেছিস, তাই তোদের কোনো একজনকে ছেড়ে যেতে হবে আমার জন্য। তাই মনাই কি করলো, দুঃখীকে জঙ্গলে রেখে বাড়ি ফিরে এলো। তারপর দক্ষিণ রায় দুঃখের উপর যেই না আক্রমণ করবে, এমন সময় বনু বিবি আর তার ভাই শাহ জঙ্গলি ভীষণ যুদ্ধ করে তাকে বশ করলো আর দুঃখীকে অনেক ধনসম্পদ দিয়ে বাড়ি ফিরিয়ে দিল। সেই থেকে দুঃখে সারা সুন্দরবনে বনু বিবির মাহাত্ম্য প্রচার করলো। এখন যারাই জঙ্গলে যায় বনু বিবিকে পুজো দিয়ে যায়। সুধন্যখালিতে একটা ব্ল্যাকবোর্ডে চক দিয়ে একটা তারিখ লেখা দেখা গেল, 10/5/2015। পায়েল জিজ্ঞাসা করলো মনুকে, এই তারিখটা কিসের? এইখানে কবে শেষ বাঘ দেখা গেছে সেটাই লেখা। অর্থাৎ আপনারা আসার ঠিক 7 দিন আগে এখানে বাঘ দেখা গেছে। সুধন্যখালি থেকে বেরিয়ে বোট বড় নদীতে পড়ল। এইবার শুরু হলো এক সত্যিই রোমাঞ্চকর যাত্রা। মনু বলল, চোখ সরাবেন না, এইসব এলাকায় টাইগার সাইটিং এর চান্স প্রবল, কারণ এখানে হেতেল গাছ বেশি। বাঘ হেতেল গাছের পাতার মধ্যে ক্যামোফ্লেজ করে। লক্ষ্য করুন, হেতেলের পাতার রংটা ঠিক বাঘের ডোরার মতো। রিক ঘর থেকে ওপরে আসেনি সেই থেকে। পায়েল আর সুমিত ডেকে বসে বাইনোকুলারে চোখ লাগিয়ে জঙ্গল লক্ষ্য করছে। এক জায়গায় বোটটা একটু থামিয়ে শ্রীধর বলল, এই দেখুন, বাঘের পায়ের ছাপ বা পাগ মার্ক। ব্যাটা সাঁতরে নদী পেরিয়ে জঙ্গলে ঢুকেছে। লক্ষ্য করুন বাঘের হাঁটাটা। বাঘ সামনের পা যেখানে ফেলে ঠিক সেখানেই পিছনের পাটা ফেলে। শুধু বাঘ নয়, বিড়াল জাতীয় সবাই তাই করে থাকে। আর ওখান থেকেই তো নাম হয়েছে ক্যাটওয়াক। দোবাকি পৌঁছতে রিক ওপরে এলো। এখানটা বেশ জঙ্গল বলে মনে হচ্ছে। মনু বলল, দোবাকিতে বেশ কিছুটা জায়গা জুড়ে এই জঙ্গলের ভেতরে একটা খাঁচায় মোড়া পথ করা হয়েছে, যাতে জঙ্গলের ভেতরে আপনারা ঢুকতে পারেন। একেই বলে ক্যানোপি ওয়াক। ওরা সবাই 1 কিলোমিটার মতন জঙ্গলের ভেতরে হেঁটে এলো ওই পথ ধরে। গোটা 2 হরিণ ছাড়া আর কিছুই তেমন দেখা গেল না। তবে 2-3 রকমের লাল হলুদ একদাঁড়া কাঁকড়া আর সুন্দরবনের বিখ্যাত মাড স্কিপার দেখা গেল। অ্যাগনেস মনের সুখে ছবি তুলছে। মনু বলল, চলুন, দেরি করবেন না, নেতিধোপানি তাড়াতাড়ি পৌঁছাতে হবে। আবার পথ চলা শুরু। এবার অন্তিম গন্তব্য নেতিধোপানি ওরফে বেহুলার ঘাট। যেতে যেতে মনু বলছিল সুন্দরবনে বাঘ কেন মানুষ খেকো হয় সেই ব্যাপারে। সুন্দরবন এমন একটা জঙ্গল যার মধ্যে প্রবেশ করা ভীষণ বিপজ্জনক। তার প্রধান কারণ হলো সুন্দরী গাছের শিকড় ছুরির ফলার মতন মাটির তলা থেকে বেরিয়ে আসে। একে বলা হয় ব্রিদিং রুট। এখানে বাঘের হাঁটাচলা করা খুবই অসুবিধাজনক। দিনে প্রায় 12 ঘন্টা জোয়ারের জলে ডুবে থাকে বেশিরভাগ অঞ্চল। কাদা জল সব মিলিয়ে বাঘের শিকার করা বেশ কষ্টকর, তাই খিদের জ্বালায় মানুষ মারে। অবশেষে বুট পৌঁছলো নেতিধোপানি। তখন ঘড়িতে বেলা 1টা। এবার সত্যি সত্যি মনে হচ্ছে বেশ গভীর জঙ্গল, একটা গা ছমছমে ব্যাপার। রিক পায়েল আর সুমিতকে ডেকে বলল, ঠিক যা যা বলেছি মনে আছে তো?
ওদের বোট ছাড়াও আরও 2টো বোট এসছে নেতিথোপানিতে। সব মিলিয়ে এই ঝোনা কুড়ি মতন ট্যুরিস্ট এখন স্পটে। রিক, সুমিত আর পায়েল বড় সুন্দরী গাছের খোঁজে লেগে পড়েছে। সুমিত রিকের কাছে এসে ফিসফিস করে বলল, ফুয়েল ট্যাঙ্কের ব্যাপারটা কখন করতে হবে? ডোন্ট ওয়ারি, জব অলমোস্ট ডান। এতক্ষণে হয়তো ওদের ফুয়েল ট্যাঙ্ক অলরেডি ফাঁকা হয়ে গেছে। সে কি, কখন করলে? নেতা ধোপানিতে ঢোকার একটু আগেই। সুমিত একটা মোটা সুন্দরী গাছ দেখিয়ে বলল, এই দেখ, এই গাছটার বয়স লেখা আছে 1895, মানে প্রায় 120 বছর বয়স গাছটার। আমার মনে হয় এই গাছটাই হবে, কারণ আর কোনো গাছে মার্ক করা নেই। একে একে অন্য টুরিস্টরা ওয়াচ টাওয়ার দেখে বোটে ফেরত গেল। তার কিছু পরেই 2টো বোট নেতিথোপানি ছেড়ে গেল। হ্যারি আর এগনেস একটা মনিটর লিজার্ড স্পট করেছে, তারই ফটো তুলছে অনর্গল। সবাই বোটে উঠতে শ্রীধর বোট ঘুরিয়ে ফিরতে লাগলো। কিছুটা যাওয়ার পর একটা বিরাট ঝাঁকুনি দিয়ে বোট থেমে গেল। ওরা 3জনেই জানে কারণটা কি, তাই চুপচাপ রিকের ঘরে গিয়ে বসলো। রিক বলে উঠল, ক্যালকুলেশনটা মিলছে না রে, ক্যালকুলেশনটা মিলছে না। শেষে তীরে এসে তরি ডুববে। বাইরে একটা হই হই শুনে ওরা বেরিয়ে দেখলো বোটের ছেলেগুলো আর শ্রীধর ইঞ্জিন রুমের সামনে দাঁড়িয়ে গম্ভীর মুখ করে। রিক বলল, কি ব্যাপার, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। ফুয়েল ট্যাঙ্ক লিক হয়ে সমস্ত ফুয়েল বেরিয়ে গেছে। যেটুকুনি ফুয়েল আছে তাতে আমরা ফিরতে পারবো না। তাহলে উপায়? এক্ষুনি আমাদের পজিশন লোকেট করে স্যাটেলাইট ফোনে ফরেস্ট ডিপার্টমেন্ট, পুলিশ আর আমাদের অফিসে খবরটা দিতে হবে, যাতে যত তাড়াতাড়ি সম্ভব ওরা হেল্প পাঠায়। সুমিত বলল, যে বোটগুলো আমাদের আগে বেরিয়ে গেল সেই বোটগুলোকে ফিরিয়ে আনা যায় না? দেখুন, এখানে প্রথমত মোবাইল কাজ করে না। শুধু যাদের স্যাটেলাইট ফোন আছে তারাই যোগাযোগ করতে পারে। আর এই অঞ্চলে আমাদের বোট ছাড়া কারোর স্যাটেলাইট ফোন নেই। অগত্যা বন দপ্তরি ভরসা। পায়েল বলল, তাও কতক্ষণ লাগতে পারে? শ্রীধর স্যাটেলাইট ফোনে কানেক্ট করতে করতে বলল, সেটা বলা যাচ্ছে না। রাতটা হয়তো এখানেই কাটাতে হতে পারে। তারপর শ্রীধর বেশ উত্তেজিত হয়ে ফোনে বলতে লাগলো, হ্যালো হ্যালো, শ্রীধর স্পিকিং ফ্রম এমভি পরিক্রমা ফরেস্ট ডিপার্টমেন্ট। আমাদের বোট ব্রেকডাউন, নো ফুয়েল, নিয়ার নেতিধোপানি, সিকিং হেল্প, পজিশন N 21.92890, E 88.8413। হঠাৎ রিক চিৎকার করে উঠল, ইয়েস ইয়েস, পেয়েছি পেয়েছি, সুমিত জলদি ঘরে আয় বলে এক লাফে ঘরের দিকে ছুটল। রিক ঘরে ঢুকে উত্তেজিত হয়ে পায়েল আর সুমিতকে বলল, আচ্ছা আমাকে বল, গ্রাফ পেপারে একটা পয়েন্টকে লোকেট করবি কিভাবে? এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দিয়ে কোঅর্ডিনেটটা বার করতে হবে, তাহলেই হলো। দেখ, এবার আমার খাতার দিকে দেখ। কাকুর ধাঁধা অনুযায়ী উত্তরে 480, মানে নর্থ 480, তাই তো? কিন্তু নর্থ 480 বলে হবে না। কাল আমি এই দুটোর নাম্বারকে রুট ওভার করেছিলাম। মানে দেখ, 480 রুট ওভার করলে 21.90890, অর্থাৎ নর্থ 21.90890, আর পূর্বে 7891, অর্থাৎ ইস্ট 88.83130। বুঝতে পারলি? তাহলে এটাই দাঁড়ালো গুপ্তধনের কোঅর্ডিনেট। সাব্বাস রিক, কিন্তু আমরা বুঝবো কি করে জায়গাটা কোথায়? সুমিত ল্যাপটপ নিয়ে গুগলে কি সব সার্চ করে বলল, পেয়েছি, একটা ওয়েবসাইট www.latlong.net। এই দেখ, সার্চ বক্সে লিখলাম নেতিধোপানি, আর এই দেখ ল্যাটিচিউড লঙ্গিচিউড দেখাচ্ছে। গ্রেট সুমিত, ইউ আর জাস্ট গ্রেট। আর দেরি নয়, তোরা দুজনে বোটে বসে আমায় নেভিগেট করিস, কারণ বোটে ওয়াইফাই আছে, আর আমি বোটের ওয়াকি টকিটা নিয়ে গুপ্তধন আনতে যাব। ওকে? কিন্তু ধাঁধা অনুযায়ী চাঁদের আলো, সুন্দরী গাছের ছায়া, সেসব কি হবে? ভেরি গুড কোশ্চেন। দেখো, ধাঁধায় কোথাও লেখা নেই যে পূর্ণিমার রাতের কথা। বলা হয়েছে 16 কলায় পূর্ণ সেদিন, মানে পূর্ণিমার দিন।
বুড়ো সুন্দরী গাছের ছাওয়া পড়বে সূর্যের আলোয়। বুঝতে পারলে? সুমিত ততক্ষণে কোঅর্ডিনেট পয়েন্ট ঠিক করে ফেলেছে। ও বলল, আমরা যেখানে এখন আছি তার থেকে অন্তত 500 মিটার জঙ্গলের ভেতরে ওই স্পটটা। কিন্তু জঙ্গলের ভেতর যাবি কি করে? আমাকে যেতেই হবে। বলে রিক ডেকে উঠে বাইরে তাকাতে দূরে একটা নৌকা দেখতে পেল। প্রাণপণ চিৎকার করে ও ওদের আসতে বলল। কাছে আসতে দেখা গেল 5-6 জন লোক যারা মধু ভাঙতে যায়, মাথার পেছনে মুখোশ লাগিয়ে, ওটা তাদেরই নৌকো। রিক মুহূর্তের মধ্যে শ্রীধরের হাত থেকে ওয়াকি টকিটা ছিনিয়ে নিয়ে এক লাফে নৌকায় চড়ে বসল। বোটের সবাই হই হই করে উঠল। মুহূর্তের মধ্যে আরো একটা কাণ্ড ঘটল। হ্যারি ক্যামেরা নিয়ে এক লাফে সেই নৌকায় উঠে পড়ল আর বলল, লুক, আই কান্ট স্টে আউট অফ দিস অ্যাডভেঞ্চার। সবাই চেঁচিয়ে বলল, খুব ভয়ানক জঙ্গল, যাবেন না, চলে আসুন, কথা শুনুন। রিক মাঝিকে বলল, আমি আপনাদের অনেক পয়সা দেব, আমরা গুপ্তধন আনতে যাচ্ছি। আমায় বিশ্বাস করুন, আপনাদের আর কোনোদিনও এত ঝুঁকি নিয়ে মধু ভাঙতে আসতে হবে না। নৌকো এগিয়ে চলল। ওয়াকি টকিতে আওয়াজ ভেসে এলো, বাদিকের খাড়িতে। বড় নদী ছেড়ে নৌকো বাঁদিকের সরু খাঁড়িতে ঢুকল। নৌকায় মোট 7 জন মানুষ। একজন দুটো মুখোশ রিক আর হ্যারিকে দিয়ে বলল, এইটা না আমাদের মতন করে পড়ে নিন। রিক মুখোশটা পরে নিয়ে বলল, আচ্ছা, মুখোশটা এইভাবে পড়তে হয় কেন? সেই বয়স্ক লোকটি বলল, বাঘ সবসময় মানুষের পেছন থেকে আক্রমণ করে, তাই মুখোশটা খুঁজে পড়লে ওরা ভাবে ওটা আমাদের সামনের দিক, তাই সাহস পায় না। ওদিকে ওয়াকি টকিতে তখন পায়েলের গলা। তোমরা ঠিক কতটা এসেছো আন্দাজ? 200 মিটার হবে। আচ্ছা, আরো 100 মিটার গিয়ে জঙ্গলে ঢুকতে হবে। বাঘের ডেরায় যে কোনো সময় কিছু একটা ঘটতে পারে, এ এক অনন্য অভিজ্ঞতা। রিক সেই বুড়ো লোকটাকে বলল, আপনি কতবার বাঘ দেখেছেন? সে কি আর গোনা আছে বাবু, তবে বহুবার দেখেছি। ওয়াকি টকিতে পায়েলের গলা। ব্যাস ব্যাস, আর নয়। এবার জঙ্গলের ভেতরে ঢুকতে হবে বেশ কিছুটা, প্রায় 200 মিটার মতো। তারপর ওখানেই গাছটা খুঁজতে হবে, ওখানেই কোঅর্ডিনেট। রিক মাঝিকে বলল, বাস এখানেই দাঁড়ান, এরপর আমাদের ভেতরে যেতে হবে। সেই লোকটা বলল, আপনারা পারবেন এই মাটিতে হাঁটতে? একটু এদিক ওদিক হলেই শিকড় পায়ে গেঁথে যাবে কিন্তু। রিক বলল, তোমরা আগে চলো, আমরা তোমাদের পেছনে পেছনে আসছি। নৌকো একটা গাছে বেঁধে সবাই কাদা মাটিতে নেমে পড়ল। সুন্দরবনের প্রকৃত রূপ হয়তো দেখা হতো না এই গুপ্তধন যদি না খুঁজতে আসা হতো। হ্যারি ক্যামেরা নিয়ে মনের সুখে ফটো তুলে যাচ্ছে। গোড়ালি অব্দি কাদায় পা ঢুকে যাচ্ছে। তার মধ্যে মাঝে মাঝে সুন্দরী গাছের ব্রিদিং রুট ছুরির ফলার মতন বেরিয়ে। সাবধানে পা ফেলে ফেলে এগোতে লাগলো ওরা। এবার মনে হচ্ছে সত্যি বাঘের শিকার করা এই জঙ্গলে কেন এত মুশকিল। 3 জন সামনে, মাঝে রিক আর হ্যারি, আর ওদের পেছনে আরো 2 জন। জঙ্গল এতটাই ঘন যে ভেতরে 1 ফোঁটা রোদের দেখা নেই। রিক হঠাৎ বলে উঠল, আমার প্যান্টের ভেতরে কিছু একটা ঢুকেছে মনে হচ্ছে। সঙ্গে সঙ্গে সেই লোকটা এগিয়ে এসে বলল, আর প্যান্টটা খুলে ফেললেন তাড়াতাড়ি। রিক প্যান্ট খুলতেই লোকটা একটা সাপের মতন কি যেন একটা খপ করে ধরে দূরে ফেলে দিয়ে বলল, এলে সাপ, ও কিছু করে না, আপনি হাফ প্যান্টটাই পরে চলুন। এবার এক অদ্ভুত জায়গা এলো। মনে হয় বেশ কিছুটা জায়গা কোনো গাছ নেই। রোদের আলো দেখা যাচ্ছে, আর মাঝে বেশ বড় মোটা সুন্দরী গাছ। রিক দৌড়ে গিয়ে গাছটা ভালো করে দেখল। ঠিক এই গাছের ডালে একটা মৌমাছির চাক। গাছটার ছায়া যেখানে পড়েছে সেখানে একটা উঁচু ঢিবির মতো। ওয়াকি টকি কাজ করছে না, সম্ভবত রেঞ্জের বাইরে চলে গেছে। 2 জন কোদাল নিয়ে মাটি খুঁড়তে শুরু করতেই হ্যারি রিককে বলল, ক্যান ইউ ক্লাইম্ব দ্য ট্রি? ইয়েস, বাট হোয়াই? হ্যারি শুধু আঙুল দূরে দেখালো, দক্ষিণ রায়। এমন ঘটনা যে ঘটতে পারে সেটার জন্য সবাই তৈরি ছিল,
কিন্তু ঘটবেই সেটা যেন হঠাৎই কেউ ঠিক বিশ্বাস করতে পারছিল না। ওরা যেখানে দাঁড়িয়ে তার ঠিক 50 ফুট দূরে রয়্যাল বেঙ্গল টাইগার। রিক এক লাফে একটা গাছে উঠে পড়ল। বাকিরা সবাই গাছে উঠে পড়েছে, কিন্তু হ্যারি ক্যামেরায় চোখ লাগিয়ে ফটো তুলে চলেছে, যেন প্রতিটা মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখতে চায়। রিক চেঁচিয়ে বলল, Come on, Harry, climb to the tree. Come on, quick. He's coming. নিমেষের মধ্যে একটা হাড় হিম করা ঘটনা ঘটে গেল। বাঘটা একটা বিশাল লাফ দিয়ে একেবারে হ্যারির সামনে। হ্যারি ক্যামেরা নামিয়ে বাঘটার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। হঠাৎ একটা হুঙ্কার ছেড়ে বাঘটা লাফিয়ে পড়ল হ্যারির ওপর, কিন্তু হ্যারি একটা অদ্ভুত কায়দায় বাঘটার গলা চেপে ধরল। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর একটা বিকট বুম ফাটার শব্দ শোনা গেল। তারপর যা হলো সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যায়, কিন্তু উপলব্ধি করতে হয় মন থেকে। বাঘটা হ্যারিকে ছেড়ে এক লাফে পাশের ঝোপ থেকে তার দুটো বাচ্চাকে মুখে করে নিয়ে জঙ্গলে মিলিয়ে গেল। মধু ভাঙার দলটি ওই বোমটা ফাটিয়েছিল। ওদের সঙ্গে এইসব টুকরো সরঞ্জাম থাকে বাঘকে ভয় দেখানোর জন্য। সবাই গাছ থেকে নেমে হ্যারির দিকে ছুটল। হ্যারির বুকে বাঘের আঁচড় লেগে একটা গভীর ক্ষত তৈরি হয়েছে। বুড়ো লোকটা দৌড়ে জঙ্গল থেকে গোটা তিনেক পাতা নিয়ে এসে হাত দিয়ে সেই হ্যারির ক্ষতস্থানে লাগিয়ে দিল। হ্যারি বলল, আরে ডোন্ট ওয়ারি, আই এম অল রাইট, ইটস আ লাইফ টাইম অ্যাচিভমেন্ট, ফাইট উইথ রয়্যাল বেঙ্গল টাইগার। একটা লোকের যে এত সাহস থাকতে পারে, আর সারা পৃথিবীর মায়েদের যে একই রূপ, সত্যি যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না রিক। মাটি খোঁড়া শুরু করেছে ওরা আবার। হ্যাঁ, এই তো একটা বাক্স, বেশ বড়সড় বাক্স, অনেকটা সেই আগেকার দিনের কাপড় চোপড় রাখার বাক্সের মতন। সবাই মিলে বাক্সটা যখন গর্তের বাইরে নিয়ে এলো, সেটা যখন খোলা হলো, দেখা গেল চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন সোনার গয়নাগাটিতে ভর্তি। মধুভাঙার দল বলল যে ওখানে যেন আর এক মুহূর্ত না থাকা হয়, কারণ সন্ধ্যা হয়ে আসছে। যে পথ দিয়ে ওরা এসছিল ওই পথ দিয়ে ওরা ফিরতে লাগলো। রিক হ্যারিকে ধরে খুব সাবধানে এগোতে লাগলো। হঠাৎ ওয়াকি টকিতে আবার আওয়াজ শোনা গেল। পায়েলের কাঁদো কাঁদো গলা ভেসে এলো। হ্যালো হ্যালো, রিক শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো। মিশন সাকসেসফুল, আমরা আসছি। খাড়ি থেকে নৌকো বড় নদীতে পড়তেই চোখে পড়ল বন দপ্তরের স্পিডবোট। ওরা নৌকোর দিকে এগিয়ে এসে রিক আর হ্যারিকে তুলে নিল। রিক, পায়েল, সুমিত, অ্যাগনেস আর হ্যারি বন দপ্তরের স্পিডবোটে করে চলল সজনেখালির উদ্দেশ্যে। সজনেখালি টুরিস্ট লজে ভিআইপি কটেজে ওরা 5 জন বসে আছে বসার ঘরে। সামনে রাখা সেই কাদা মাখা গয়না ভর্তি বাক্স। একটা সোফায় বসে আছেন বন দপ্তরের উচ্চপদস্থ অফিসার মিস্টার উত্তম সিনহা। হুইল চেয়ারে করে ঘরে ঢুকলেন একজন বছর 45-এর ভদ্রলোক। বেশ শক্ত সমর্থ, পরনে পাঞ্জাবি পাজামা আর মুখে চুরুট। ঢুকেই প্রথমে রিকের দিকে তাকিয়ে বললেন, রিক, তুমি আমার যোগ্য উত্তরসূরি। আমি জানতাম তুমি পারবে। তুমি ছাড়া এই কাজ বোধ হয় কেউই পারত না। আই এম প্রাউড অফ ইউ মাই সন। ওদের 3 জনের আর বুঝতে অসুবিধা হলো না উনি পিনাকি সেন ওরফে রিকের কাকু। রিক দৌড়ে গিয়ে কাকুর পা জড়িয়ে ধরল। এ কি, কাকুর পা কই? পিনাকি সেন রিককে জড়িয়ে ধরে বলল, তুমি নিশ্চয়ই অবাক হচ্ছ আমার এই অবস্থা দেখে। বলবো, সব বলবো, বসো। সবাইকে চা আর জলখাবার দিয়ে গেল বেয়ারা। পিনাকি সেন চায়ের কাপে চুমুক দিয়ে চুরুটটা অ্যাস্ট্রেতে ফেলে দিয়ে বলতে শুরু করলেন, 3 বছর আগে আমি সুন্দরবনে ওই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে এসেছিলাম। লোকাল কিছু হানি ক্যারেক্টারদের নিয়ে নেতিতপানির যে জায়গায় তোমরা বাক্স উদ্ধার করেছ, ঠিক সেখানে গাছের ওপর মাচা করে নিচে একটা ছাগল বেঁধে বিভিন্ন অ্যাঙ্গেলে ক্যামেরা লাগিয়ে ওই মাচা থেকে ল্যাপটপে মনিটর করছিলাম। হানি কালেক্টরদের কাজের শেষে ছেড়ে দিয়ে আমি একা মাচার উপর বসে শুধু অপেক্ষা করছি। নিচে ছাগলটা ব্যা ব্যা করতে করতে ক্লান্ত হয়ে বোধহয় ঝিমিয়ে পড়েছে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ওই 4টে বাজে, ভোর হয়ে এসেছে। ঠিক
এমন সময় দেখলাম একটা লোক একটা ভারী বাক্স মাথায় করে নিয়ে ঢুকলো, তারপর গর্ত করে সেটা মাটিতে পুঁতে দিল। আর ঠিক সেই সময় একটা বাঘ পেছন থেকে ঝাঁপিয়ে পড়ল লোকটার ওপর। আমার কাছে লিভারওয়েল ছিল, আমি তৎক্ষণাৎ দুটো আকাশে ফায়ার করলাম। আওয়াজে বাঘটা পালিয়ে যেতেই আমি টর্চ নিয়ে লোকটার কাছে গেলাম। লোকটা যন্ত্রণায় ছটফট করছে, বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। আমি জিজ্ঞাসা করলাম, এতে কি আছে, এখানে কেন লুকোচ্ছ? লোকটা অস্ফুট স্বরে বলল, শরৎ সর্দার নামে যে বিখ্যাত জলদস্যুর কাছে ও কাজ করত, ওখান থেকে মালগুলো চুরি করে ও পালিয়ে নিয়ে এখানে ঢুকিয়ে রাখত, পরে সুযোগ বুঝে আবার বার করে নিত। আমি কোনো মতে লোকটাকে চাগিয়ে জঙ্গলের বাইরে খাঁড়ির কাছে নিয়ে এলাম। ভাবলাম যদি কোনো মাছ ধরার নৌকো দেখতে পাই তাহলে হয়তো লোকটাকে বাঁচাতে পারবো। লোকটা তখনও বেঁচে আছে। লোকটাকে কি করি ভেবে লোকটাকে কাঁধে নিয়ে জলে নেমে ভাবলাম সাঁতরে বড় নদীতে উঠলে হয়তো নৌকা পাবো। বেশ কিছু সাঁতার কাটার পর বুঝলাম আমার পা যেন কেউ কড়া দিয়ে কেটে নিল। অসহ্য যন্ত্রণায় লোকটা আমার হাত থেকে ফসকে গেল। তারপর যা দেখলাম আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। একটা বিশাল কুমির লোকটাকে টানতে টানতে নিচে নিয়ে গেল জঙ্গলের ভেতরে। আমার যখন জ্ঞান ফিরল দেখলাম গোসাবার সরকারি হাসপাতালে শুয়ে আছি, আর আমার বাঁ পায়ের হাঁটুর নিচ থেকে কুমির কেটে নিয়ে গেছে। ব্যাস, এই হলো আমার গল্প। রিক, সুমিত আর পায়েল অবাক দৃষ্টিতে কাকুর দিকে তাকিয়ে রইল। পিনাকি সেন বললেন, তাই ভাবলাম এই গুপ্তধন যদি তোমাকে দিয়ে উদ্ধার করাই তাহলে একটু অ্যাডভেঞ্চারও হবে আর তোমাকে পরীক্ষাও করা হবে, আর অ্যাগনেস আর হ্যারির মতো তুমিও আমার একজন শিষ্য হবে। রিক হ্যারি আর অ্যাগনেসের দিকে তাকালো। পিনাকি সেন একটা চুরু ধরিয়ে বলল, হ্যারি জার্মানিতে একটা সার্কাস রিং মাস্টার ছিল, ওর বাঘের ব্যাপারে খুব ইন্টারেস্ট, আর ফটোগ্রাফিতেও আমার সাথে ওদের দেখা হয় বছর 5 আগে কানহা ফরেস্টে। তখন থেকেই আমার কাছে ওরা অ্যাসিস্ট করে, তাই ওদেরকেও তোমার সাথে পাঠিয়েছিলাম ফর ইয়োর প্রোটেকশন। 2 মাস পর ওই গুপ্তধন সরকারি তহবিলে জমা করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার 5 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। রিক এখন খবরের শিরোনামে। জাতীয় ব্রেভারি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে রিক। কথা মতন 5 লাখ টাকা সেই মধুভাঙা দলকে দিয়েছে রিক, তাও টিভি ক্যামেরার সামনে। সরকারের তরফ থেকে আরো 2 লক্ষ টাকা করে সেই মধুভাঙা দলকে দেওয়া হয়েছে, যাতে ওরা এই বিপজ্জনক কাজ ছেড়ে ব্যবসা করতে পারে। আজ দমদম বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জে রিক, পায়েল, সুমিত, অ্যাগনেস, হ্যারি আর পিনাকি সেন বসে আছে। একটা ঘোষণা ভেসে এলো। ফ্লাইট ফর সেরোনেরা, Tanzania, flight number 2749 will depart at 15:26 hours. Passengers are requested to board the flight. কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল ইন্দ্রনীল, সুদীপ্ত, আয়ুষী, মৃন্ময়, জয়, মৌসুমী ও আমি রাজদীপ। ফিরব আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।